মধ্যপ্রদেশের ইন্দোরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী রঘুবংশী পরিবার তাদের এক ছেলে রাজা রঘুবংশীর বিয়ে হয় 11ই মে সোনমের সাথে। এই বিয়ে ছিল দেখাশোনা করেই। বিয়ের পরপরই তাদের হানিমুনে কাশ্মীর যাওয়ার পরিকল্পনা থাকলেও পহেলগাঁওয়ের ঘটনার জন্য তারা আসামে যাওয়া ঠিক করেন। 20শে মে তারা ইন্দোর থেকে বেঙ্গালুরু আর বেঙ্গালুরু থেকে গুয়াহাটির ফ্লাইটে ওই দিনই সন্ধ্যায় গুয়াহাটি পৌঁছায়। 21 তারিখ তারা কামাখ্যা মন্দিরে যায় এবং আরও কয়েকদিন আসামের বিভিন্ন জায়গা ঘুরে তাদের ফিরে আসার কথা ছিল, কিন্তু 21 তারিখে কোনো একজন স্থানীয় অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরামর্শে তারা পরদিনই মেঘালয় যাওয়ার পরিকল্পনা করেন। 22শে মে তারা শিলং পৌঁছায় আর চেরাপুঞ্জির কাছে নংরিয়ট গ্রামের একটা হোমস্টেতে তারা রাত কাটায়। কিন্তু সেদিন বিকেলের দিকে হাতে অনেকটা সময় থাকায় স্থানীয় ট্যুর অপারেটরের কাছ থেকে একটা অ্যাক্টিভা স্কুটি ভাড়া নেয়। বিকেলটা আশেপাশের পাহাড় জঙ্গলে ঘুরে কাটিয়ে দেয়। পরদিন 23শে মে ভোর 6:30টায় তারা সিপারা হোমস্টে ছেড়ে দেয় আর তাদের দুটো পিট ব্যাগ নিয়ে স্কুটিতে করেই বেরিয়ে পড়ে। দুপুরের দিকে তারা একটা নিরিবিলি ট্রেকিং পয়েন্টে থাকে। স্কুটি স্ট্যান্ড করে রাজা রঘুবংশী পাহাড়টার নিচের দিকে ট্রেকিং করতে চলে যায় আর সোনম নিচে একটা কফি শপে বসে থাকে। দুপুর 1:30টার সময় সোনমের শাশুড়ির ফোন আসে সোনমের ফোনে, কিন্তু শাশুড়ির ফোনে কল রেকর্ডিং অপশান অন না থাকলে কখনোই জানা যেত না যে দুজনে হারিয়ে যাওয়ার আগের মুহূর্তে তারা কী পরিস্থিতিতে ছিল। কল রেকর্ডিং থেকে জানা যায় একটা ঝর্ণা দেখতে রাজা অনেকটা ট্রেকিং করে নিচে চলে গেছে আর সে অজানা ক্যাফেতে একা একা কফি খাচ্ছে। সোনম আরও জানায় তার ব্রত থাকায় সে তার দরকারি খাবারগুলো পাচ্ছে না। 1.5 মিনিটের কথা হওয়ার পর ফোনের লাইন কেটে যায়। দুপুর 1:47-এ সোনমের ভাই সোনমকে ফোন করেন, কিন্তু ফোনের সুইচ অফ। উনি এবার রাজার ফোনে চেষ্টা করেন, কিন্তু রাজার ফোনও বন্ধ। কিন্তু একই সময় দুজনের ফোন বন্ধ হলো কেন? শাশুড়ি ভাবলেন পাহাড়ে ঠিকঠাক নেটওয়ার্ক না থাকার জন্য হয়তো ফোন সুইচ অফ বলছে। সেজন্য তারা 24 তারিখ ভোরে আবার ফোন করেন, কিন্তু দুটো ফোনই সুইচ অফ। কিন্তু 24 তারিখ সারাদিন তারা আর যোগাযোগ করতে পারেননি। 25 তারিখ ভোর থেকে চেষ্টা করেও যোগাযোগ করা গেল না। কিন্তু রাজা সোনামের ফোন কোনো কারণে হারিয়ে গেলেও তারা তো কোনোভাবে অন্যের ফোন থেকে নিশ্চয়ই যোগাযোগ করত, কিন্তু কোনো ফোন আসেনি। তখনই বাড়ির সবাই খুব খারাপ কিছু আন্দাজ করে রাজা রঘুবংশীর এক ভাই আর সোনমের এক ভাইকে শিলং পাঠান তাদের খোঁজ করতে। তৎকাল ফ্লাইটে তারা 26 তারিখ শিলং পৌঁছায়। সেদিনই মেঘালয় পুলিশের ইস্ট সোহনাপুর থানায় গিয়ে সাহায্য চায় তাদের খুঁজতে, কিন্তু প্রথমেই পুলিশ সার্ভিসের অলিখিত চরিত্র অনুযায়ী তাদের কোনো প্রকার হেল্প করতে অস্বীকার করে। এমনকি ঘটনা শুনে তারা কিছু লুকোচ্ছে বলেও মনে হলো। অগত্যা নিজেরাই খুঁজবে বলে ঠিক করে। সৌভাগ্যবশত সোনমের বাড়িতে পাঠানো কিছু ছবি থেকে একটা স্কুটির ছবি খুঁজে পায়, যার পেছনে একটা মোবাইল নাম্বার ছিল। এক ভাই ওই নম্বরে ফোন করে স্কুটি অপারেটরের ঠিকানা পায় আর তারা সেখানে যায়। ভাইয়েরা জানতে পারে 22শে মে তারা স্কুটি ভাড়া নেয়, কিন্তু আর ফেরত দেয়নি। স্কুটিতে জিপিএস থাকায় ট্যুর অপারেটর ট্র্যাক করে স্কুটির লোকেশন জানতে পারেন। দু ভাই সেখানে গিয়ে দেখে পাহাড়ের শুনশান জায়গায় স্কুটিটা স্ট্যান্ড করে দাঁড় করানো আছে। রহস্য আরও বেড়ে গেল। ওদিকে বাড়ি থেকে ইন্দোর পুলিশের সাথে যোগাযোগ করে মেঘালয় পুলিশের অসহযোগিতার কথা জানায়। তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কানে ঘটনাটা পৌঁছতেই তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করেন। নড়ে চড়ে বসে মেঘালয় পুলিশ। 52 জনের একটি সার্চ অপারেশন টিম বানিয়ে খোঁজা শুরু হয়। চেরাপুঞ্জির ভীষণ বৃষ্টির কারণে খুঁজতে সমস্যা হলেও তারা কাজ চালিয়ে যায়। এই অবস্থায় শেষ ভরসা ছিল ড্রোন। ড্রোনের ক্যামেরাতেই 28শে মে ধরা পড়ে পাহাড়ের খাঁজে বেড়ে ওঠা জঙ্গলে দুটো পিট ব্যাগ। তাদের হোমস্টে থেকে অল্প দূরে এই ব্যাগগুলো পাওয়া যায়। রাজা ও সোনামের ভাই ব্যাগের জিনিসপত্র দেখে চিনতে পারে ব্যাগটা তাদেরই, কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই। স্কুটি অপারেটর কিন্তু চলতে থাকেন। সার্চ অপারেশন চলতে থাকলেও তাদের হাতে বিশেষ কোনো ক্লু আসেনি। এরপর 2রা জুন ড্রোন উড়িয়ে পাহাড়ের নিচে যে ঝর্ণা ছিল সেই সোহরাব ওয়েটসডং ঝর্ণার নিচে পাহাড়ের একটা খাঁজের মধ্যে রাজা রঘুবংশীর লাশ পাওয়া যায়। লাশটার পাশে কেবলমাত্র রাজার মোবাইল কভারটা পড়েছিল। কিছু দূরে একটা নতুন দা পড়েছিল, যেটাকে স্থানীয় ভাষায়
দাউ বলা হয়। কিন্তু লাশটার অবস্থা এতটাই খারাপ ছিল যে চেনা যাচ্ছিল না। তখন লাশের ডান হাতে ইংরেজিতে রাজা লেখা ট্যাটু দেখে তার ভাই চিনতে পারে, কিন্তু সোনমের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট আসলে জানা যায় যে ওই দাটা দিয়ে রাজাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আরও জানা যায় এই খুনের ঘটনা ঘটে 23শে মে দুপুর 1টা 30 থেকে 1টা 47-এর মধ্যে। কারণ সোনমের শাশুড়ির সাথে ফোনে শেষ কথা হয় 1:30টায়, আর 1টা 47-এ রাজার ভাই ফোন করলে রাজার ফোন সুইচ অফ আসে। আর সোনমের ফোন রিং হলেও কেউ রিসিভ করেনি। তারপর থেকে বারবার দুজনের ফোনে বাড়ি থেকে ফোন করলেও কোনো খবর পাওয়া যায়নি। রাজার ভাইয়ের বয়ান অনুযায়ী জানা যায় রাজার শরীরে কম করে 10 লাখ টাকার সোনা ও হীরের অলংকার ছিল। তাই তদন্তকারীদের মনে হলো এটা লুটপাটেরই ঘটনা। কিন্তু প্রশ্ন অনেক, সোনম গায়েব হয়ে গেল কেন? রাজার লাশ স্কুটি পার্ক করা জায়গা থেকে 25 কিলোমিটার দূরে কেন পাওয়া গেল? ডাকাতি বা লুটপাট যদি হয়ে থাকে তবে রাজার হাতের দামি রিস্ট ওয়াচটা ছেড়ে গেল কেন? খুনে ব্যবহৃত দা, যাকে হিন্দিভাষীরা দাউ বলে থাকে, সেটা একেবারে নতুন কেন? মনে হচ্ছে খুনের উদ্দেশ্যেই সদ্য কেনা হয়েছে। তাহলে কি ওই দাখানা রাজা সোনম মেঘালয়ে আসার পরেই কেনা হয়? খুনি কি জানতো যে রাজা সোনম মেঘালয়ে হানিমুনে যাচ্ছে? রাজার খুন আর সোনমের হারিয়ে যাওয়ার মধ্যে খুব পরিচিত কেউ জড়িত নয় তো? রাজার খুনে লাভ কার হলো? নাকি নিছকই ডাকাতির সময় খুন করা হয়? তদন্ত প্রায় শেষের দিকে। খুব তাড়াতাড়ি জানা যাবে সোনমের হারিয়ে যাওয়ার সাথে রাজা রঘুবংশী হত্যার কোনো সম্পর্ক আছে কিনা। তদন্ত শেষে সম্পূর্ণ তথ্য হাতে আসলে আমরা জানিয়ে দেব আপনাদের শেষ পরিণতি কী হয়েছিল সোনমের। এবং দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।